হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগতম। তো আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বায়োলজি সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন। এই অধ্যায় সম্পর্কে আমরা কি প্রথম ক্লাসে আলোচনা করছি। তো কতটুকু করছি? প্রথম ক্লাসে আমরা এতটুকু আলোচনা করছিলাম যে জিনতত্ত্বের তোমার জনককে, জিনতত্ত্বের বৈশিষ্ট্য কি, কত সালে আবিষ্কৃত হয়েছিল এবং কোন বিজ্ঞানীগুলো আবিষ্কার করছে, এবং জিন তত্ত্ব যে তোমার সূত্রটা প্রদান করেছে সেটা কত বছর বয়স লেগেছিল, এবং মটরশুঁটি এই জিন তত্ত্ব পরীক্ষা নিরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছিল কেন, এবং কয়েকটি ফ্যাক্টর সম্পর্কে আমরা কি করছিলাম তোমার আগের ক্লাসে আমরা কি করছিলাম আলোচনা করছিলাম। তো আজকে আমরা এই জিন তত্ত্বের মানে দ্বিতীয় ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি। তো তোমরা সুন্দরভাবে ক্লাসটা করে নিবা। তো আগে আমরা অল্প একটু মানে কোন কোন টপিকগুলো আমরা আলোচনা করছিলাম আগে অল্প একটু রিভিশন দিই, তারপর আমরা নতুন একটা টপিকে আমরা চলে আসবো। তো আগে আমরা এতটুকু সম্পর্কে জানছিলাম যে তোমার জিন তত্ত্ব কাকে বলে, জিন কাকে বলে, জীবের গঠন এবং কাজের হককে বলা হয় জিন। তারপর এতটুকু সম্পর্কে আলোচনা করছিলাম যে গ্রেগর জোহান মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয়। সেটা তোমার কি 1905 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে কি সর্বপ্রথম জেনেটিক শব্দটি প্রচলন করেন। কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে, ঠিক আছে। সর্বপ্রথম জিন তত্ত্বে তোমার হচ্ছে কি মানে তোমার উদ্ঘাটন করা হয়, ঠিক আছে। তারপর এতটুকু সম্পর্কে জানছিলাম যে তোমার হচ্ছে কি এখানে তোমার জিন তত্ত্বে তোমার হচ্ছে কি মানে জেনেটিক্স, জিন তত্ত্ববিদ্যা সম্পর্কে যেখানে আলোচনা করা হয় ওইটা ওই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তারপর আমরা বিজ্ঞানী কয়েকগুলো বিজ্ঞানী সম্পর্কে আমরা কি আলোচনা করছি। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আগের ক্লাসটা সুন্দরভাবে করে নিবা। আগের ক্লাসটা সুন্দরভাবে করে নিলে আর এখানে তোমার কনফিউশন থাকার কথা না। তারপর আমরা কি তোমার জিন তত্ত্বের প্রয়োজনীয় সম্পর্কে আলোচনা করেছিলাম সামথিং। তারপর গ্রেগর জোহান মেন্ডেল বৈজ্ঞানিক নামের তোমার জীবন কাহিনী, ইতিহাস, তারপর হচ্ছে ঐতিহ্য সম্পর্কে পড়ছিলাম, এবং সেখানে তোমার হচ্ছে কি মেন্ডেলের মটরশুঁটি গাছ কেন ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে না, এসব সম্পর্কে আলোচনা করছিলাম। তো সুন্দরভাবে এই ক্লাসটা করলে তোমার প্রথম ক্লাসটা করলে সুন্দরভাবে তুমি কি মানে বুঝতে পারবা, এবং তোমার আর তোমার বেসিকও কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা তোমার সাথে কি মানে নতুন টপিক শুরু করতে যাচ্ছি। তার আগে তোমার আমরা ফ্যাক্টর সম্পর্কে আলোচনা করছিলাম, এই সম্পর্কে আলোচনা করছিলাম যে ফ্যাক্টর জিন সম্পর্কে আলোচনা করছিলাম, তারপর লোকাস সম্পর্কে আলোচনা করছিলাম, ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করছিলাম, তো হোমোজাইগাস হেটারোজাইগাস প্রকট প্রচ্ছন্ন জিন সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আগের ক্লাসে। তো আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, ওইটা আমরা কি করব সুন্দরভাবে আমরা কি করব কভার আপ করে নেব, ঠিক আছে। তো মেন্ডেল এবং মেন্ডেলের সূত্র সম্পর্কে আমরা কি এই মানে তোমার প্রথম ক্লাসে আমরা শেষ করে দিছি। আজকে আমরা মেন্ডেলের সূত্র সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে বইটা সুন্দরভাবে সামনে নিবা এবং সুন্দরভাবে দাগায় দেগায় সুন্দরভাবে নিবা। কোনটা এমসিকিউর জন্য আসতে পারে, কোনটা সিকিউর জন্য আসতে পারে, ভাইয়া সুন্দরভাবে তোমাদের কি করবে বলে দিবে। তো সুন্দরভাবে তোমরা বইটা দাগায় নিবা, ঠিক আছে। তো আমরা শুরু করি যে প্রকৃতপক্ষে মেন্ডেলের নিজ কোনো মতবাদ বা সূত্র মানে তোমার কি প্রবর্তন করেনি, ঠিক আছে না, অর্থাৎ তিনিই প্রবর্তন করেনি। তাহলে এখানে তোমার যদি কোশ্চেন যদি এমনিশনের ক্ষেত্রে যে আসে যে বলবে যে মেন্ডেল কি নিজেই সূত্র প্রবর্তন করেছে, অবশ্যই কি তিনি নিজেই প্রবর্তন করেনি, কারণ তিনি তোমার কি মারা যাওয়ার 16 বছর পর তার সূত্র তোমার প্রতিবেদন করেন এবং পুনরায় আবিষ্কার করেন তিনজন বিজ্ঞানী, তা তিনি কোনো সূত্র প্রদান করেনি। তাহলে এখান থেকে একটা তোমার কি মানে তোমার যদি কনফিউশন করা যদি কোশ্চেন যদি মানে যদি দেওয়ার ইচ্ছা হয় তাহলে এখান থেকে দিতে পারবে শিক্ষকরা। তো সুন্দরভাবে এই পয়েন্টটা তোমরা কি করবো সুন্দরভাবে আমরা এই পয়েন্টটা আমরা মুখস্থ করে নেব। এখানে বলছে তিনি তার গবেষণাপত্রের সংকরায়ন সংক্রান্ত পর্যবেক্ষণ, তাত্ত্বিক এবং পরিসংখ্যানিক ব্যাখ্যা দিয়েছেন। পরবর্তীকালে কোন বিজ্ঞানী কার্ল ক্যারেন্স 1900 সালে মেন্ডেলের অনুরূপ গবেষণা ফলাফল প্রকাশ করেছিলেন। মেন্ডেলের আবিষ্কারকের বংশগতি মৌলিক দুটি সূত্র হিসেবে উপস্থাপনের যোগ্য বলে প্রচারণ করেন। যেহেতু সূত্র দুটি মেন্ডেলের গবেষণার উপর ভিত্তি করে রচিত, তাই মেন্ডেলের এই সূত্র কে মেন্ডেলের সূত্র নামে তোমার অভিহিত করা হয়। তাহলে মেন্ডেলের সূত্র কয়টা হতে পারে? মেন্ডেলের সূত্র তোমার কি দুইটা হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি এতটুকু আমরা মুখস্থ করব, এবং যেহেতু মেন্ডেল আবিষ্কার করেছেন সেহেতু একে মেন্ডেলের সূত্র বলানো হতে পারে। নিচে মেন্ডেলের সূত্র তোমার কি প্রথম সূত্র দেওয়া আছে, দ্বিতীয় সূত্র দেওয়া আছে। তো প্রথম সূত্রটা তোমার এমসিকিউর জন্য এবং শর্ট কোশ্চেন এবং সিকিউতে ক এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করব টনটনা মুখস্থ করব, এটা অনেক অনেক তোমার ইম্পর্টেন্ট। টনটনা আমরা মুখস্থ কি করে নেব। এখানে বলছে প্রথম সূত্র যে সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যর ফ্যাক্টরগুলো, জিনগুলো ফ্যাক্টর অর্থাৎ যাই ফ্যাক্টর তাই হচ্ছে জিন, ঠিক আছে না, অর্থাৎ মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, এবং জনন কোষ অর্থাৎ জনন কোষ তোমার হচ্ছে কি গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয় ভিন্ন ভিন্ন জনন কোষ তোমার হচ্ছে কি প্রবেশ করে থাকে। তাহলে আমরা আগেই তোমার পড়ছিলাম 9-10 পড়ছিলাম যে তোমার হচ্ছে কি কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। সেই প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা জনন কোষ, একটা হচ্ছে দেহ কোষ। সেই জনন কোষ হচ্ছে কি যে কোষ যৌন জননের কাজে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাকে জনন কোষ বলা হয়। প্রথম সূত্র থেকে তোমার হচ্ছে কি এইটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। প্রথম সূত্রটা তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য, এবং তোমার হচ্ছে কি সিকিউতে তোমার হচ্ছে কি ক এর জন্য সুন্দরভাবে আমরা কি করব পড়ে নেব, ঠিক আছে। তো আমি আরেকবার বলে দিচ্ছি যে তোমার হচ্ছে কি সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যর ফ্যাক্টরগুলো, জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, সরি
জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষ প্রবেশ করতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করবো, এতটুকুই মুখস্থ করে নিব, ঠিক আছে না। আমরা সুন্দরভাবে কি করে নিই, আমরা সুন্দরভাবে তোমার সাথে আন্ডারলাইন করে নিই, কারণ এই তোমার সে সূত্রটা আসলে ইম্পর্টেন্ট, যে সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্য ফ্যাক্টরগুলো জিনগুলো তোমার সে কি মানে মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি কি বলছে এখানে পাশাপাশি অবস্থান করবে এবং জননকোষ গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষ তোমার সে কি প্রবেশ করতে পারে। তাহলে একে তোমার সে কি মেন্ডেলের প্রথম সূত্র বলা হয়। তাহলে টনটন মুখস্থ করতে হবে, ঠিক আছে না। এই সূত্রকে মনোহাইব্রিড তোমার সেই ক্রস সূত্র বলা হয় বা ল অফ মনোহাইব্রিড কোর্স বলা হয়। তাহলে এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা জানবো যে তোমার সে কি প্রথম সূত্রকে বলা হয় মনোহাইব্রিড কোর্স, মনো মানে এক, তোমার সে কি হাইব্রিড কোর্স বলানো হতে পারে। তাহলে ল অফ মনোহাইব্রিড কোর্স ইংলিশ টার্মে আমরা কি করবো, মুখস্থ করে নেব। এমসিকিউ তোমার আসতে পারে যে মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলা হয়, মনোহাইব্রিড কোর্স বলা হয় বা জনন কোষের তোমার সেই বিশুদ্ধতার সূত্র বলা হয়। তাহলে আর একটা আমরা এমসিকিউর জন্য আমরা কি সুন্দরভাবে তোমার সে কি অপশন পাইলাম তে তোমার মনোহাইব্রিড কোর্সের আরেকটা নাম হচ্ছে কি জনন কোষ বিশুদ্ধতার সূত্র। তো জনন কোষের বিশুদ্ধতার সূত্র হচ্ছে মনোহাইব্রিড কোর্স, এর আরেকটা নাম হচ্ছে প্রথম সূত্র, ঠিক আছে না। তাহলে প্রথম সূত্রের অপর নামগুলো আমরা সুন্দরভাবে কি করব, এমসিকিউর জন্য পড়ে নিব, ঠিক আছে না। আবার এখানে তোমার নেক্সটে দেওয়া আছে, দেখো একে আবার পৃথকীকরণ সূত্র বলা হয়। তাহলে কয়টা নাম পাইলাম দেখো তো ভাইয়া, পুরা 3টা পাইলাম। একটা হচ্ছে মনোহাইব্রিড কোর্সের সূত্র, একটা হচ্ছে জনন কোষের বিশুদ্ধতার সূত্র, আর একটা হচ্ছে কি পৃথকীকরণ সূত্র। তো এটা তোমার এমসিকিউর জন্য তোমার 10 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না, 10 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে আমরা কি করব, সুন্দরভাবে পড়াটা আমরা কভার করে নেব। তারপর আমরা চলে আসি যে দ্বিতীয় সূত্রে, আমরা চলে আসি যে দ্বিতীয় সূত্র এখানে কি বলছে, যে দ্বিতীয় সূত্র এখানে বলছে দেখো যে 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম সংকর পুরুষ একটি বৈশিষ্ট্য তোমার F1 অর্থাৎ কি ফার্স্ট ফাইলিয়ার জেনারেশন প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, কিন্তু জননকোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয় ভিন্ন ভিন্ন জননকোষে পরিণত হয়। তাহলে এখান থেকে এতটুকু জানলাম যে দ্বিতীয় সূত্র তোমার কয় জোড়া থাকতে পারে, 2 বা ততোধিক থাকতে পারে, অর্থাৎ বিপরীত তোমার বৈশিষ্ট্য সম্পূর্ণ থাকতে পারে। সেখানে তোমার কি মানে ক্রস ঘটালে প্রথম সংকর পুরুষ এবং তোমার প্রকট এবং বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, কিন্তু জননকোষ এবং উৎপাদনকালে তোমার কি মানে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনকোষ প্রবেশ করতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা সূত্রটা মুখস্থ করবো যে তোমার কি এই দ্বিতীয় সূত্রকে তোমার আরেকটা নামে দেখা হয়, সেটা হচ্ছে কি স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা এই টপিকটা মুখস্থ করে নেব, যার ইংলিশ টার্মকে বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট তোমার কি অ্যাসর্টমেন্ট বলা হয়। তো এই টার্মটা আমরা কি করবো, মুখস্থ করে নেব। এ ধরনের নতুন বৈশিষ্ট্যকে জীবের উৎপত্তি নামে অভিহিত করা হয়। তাহলে এখান থেকে তোমরা এতটুকু মুখস্থ করে নিবা, ঠিক আছে। এতটুকু আমাদের মুখস্থ করতে হবে যে তোমার কি মানে তোমার 2 বা ততোধিক বিপরীত জোড় বৈশিষ্ট্য এখানে সম্পূর্ণ হতে পারে। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। তাই একে তোমার কি মনো হাইব্রিড কোর্স বলা হয়, সরি স্বাধীনভাবে মিলন বা বন্টনের সূত্র বলা হয়, ঠিক আছে না। এইটাতে এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা এতটুকুই মুখস্থ করে নেব, ঠিক আছে। এতটুকু মুখস্থ করে নিলে তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা মেন্ডেলে তোমার সেই 2টা সূত্র পড়লাম, মেন্ডেলে কয়টা সূত্র পড়লাম ভাইয়া, পুরা মেন্ডেলের 2টা সূত্র পড়লাম। প্রথম সূত্রকে বলা হয় মনোহাইব্রিড ক্রস, তারপর তোমার কি দ্বিতীয় সূত্রকে বলা হয় তোমার কি মানে দ্বিতীয় সূত্রকে আমরা বলতে পারি, দ্বিতীয় সূত্রকে তোমার বলা হয় স্বাধীনভাবে মিলনের সূত্র। তো স্বাধীনভাবে মিলনের সূত্র ইংলিশ টার্মটা আমরা কি করবো, মুখস্থ করে নেব। তারপর আমরা তোমার নেক্সট পয়েন্টে আমরা চলে আসি। নেক্সট পয়েন্টে এখানে তোমার কি বলছে দেখো, নেক্সট পয়েন্টে তোমার বলছে যে প্রথম সূত্রের ব্যাখ্যা। প্রথম সূত্রকে আমরা পড়ে আসলাম না, যে প্রথম সূত্রকে কি বলা হয়, মনো হাইব্রিড কোর্স বলা হয়। তাহলে এখান থেকে আমরা আরেকবার তোমরা কি পড়ে নেব, যে প্রথম সূত্রকে বলা হয় মনো হাইব্রিড কোর্স, শেষ। তারপর বলছে যে প্রথম সূত্র ব্যাখ্যা করার জন্য মেন্ডেল মটরশুঁটি উদ্ভিদের উপর বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করেছিলেন। তাহলে তোমার এখান থেকে এমসিকিউতে কোশ্চেন আসতে পারে যে মটরশুঁটি উদ্ভিদের তোমার বেশ কয়েকটি তোমার কি পরীক্ষা গ্রিগর জোহান মেন্ডেল কোন সূত্রের ব্যাখ্যা প্রদান করেছেন, অর্থাৎ তোমার কি প্রথম না দ্বিতীয়, অবশ্যই প্রথম সূত্রের ব্যাখ্যা প্রদান করেছিলেন। এসব পরীক্ষা তিনি একসঙ্গে মাত্র একজোড়া বিপরীত বৈশিষ্ট্যধর্মীয় বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের মধ্যে পরাগা সংযোগ ঘটান। একজোড়া বিপরীত ধর্মীয়, তাহলে কয় জোড়া ভাইয়া, পুরা এক জোড়া বলছে, যে তোমার এক জোড়া বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্যর ওপর দৃষ্টি রেখে যে সংকর বা ক্রস ঘটানো হয় তাকে বলা হয় মনো হাইব্রিড ক্রস বলা হয়। তাহলে কি মনো মানে এক, তার সুতরাং কি আসবে, সেখানে এক জোড়া আসবে, ঠিক আছে না। তারপরে এখানে অর্থাৎ কোশ্চেন এখানে আসতে পারে যে তোমার মনো হাইব্রিড ক্রসের ক্ষেত্রে কয় জোড়া বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে সে সংকরণ করানো হয়, এক জোড়া সংকরণ করা হয়। কয় জোড়া, এক জোড়ার উপর ডিপেন্ড করে তোমার কি সংকরণ
সংকরণ করানো হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুক্ত করে নেব। তারপর বলছে মেন্ডেল এই ধরনের এক পরীক্ষা শুদ্ধ লক্ষণযুক্ত একটি লম্বা মটর গাছের সাথে তোমার হচ্ছে কি শুদ্ধ লক্ষণযুক্ত অপর একটি খাটো মটর গাছের সংকরণ ঘটান। নিচের ফলাফল উল্লেখ করা হলো এবং ধরা যাক যে মটর গাছের এখানে তোমার কতগুলো টার্ম দেওয়া আছে। তো হোমোজাইগাস কাকে বলে? তোমার যদি হোমোজয়ী থাকে তাহলে তোমার হচ্ছে একই ধর্মীয় হবে, আর যদি হেটারোজাইগাস থাকে তাহলে ভিন্ন ধর্মীয় তোমার হচ্ছে কি জিনগুলো হবে বা ফ্যাক্টরগুলো হবে। তাহলে লম্বা যদি হয় তাহলে কি লম্বা যদি হয় তাহলে বড় হাতের তোমার টি হবে, আর যদি খাটো হয় তাহলে ছোট হাতের টি হবে। যদি তোমার প্রথম সংকর পুরুষ হয় তাহলে F1, আর যদি দ্বিতীয় সংকর পুরুষ হয় তাহলে F2 হবে। তাহলে তোমার বেসিক্যালি তোমার যদি এখানে যদি ট্রু ফলসের ক্ষেত্রে যদি আসে বা তোমার যদি এমসিকিউর ক্ষেত্রে যদি আসে তাহলে বলতে পারবে না ভাইয়া পুরা? অবশ্যই বলতে পারবা যে তোমার হচ্ছে কি মানে তোমার তোমার টি বড় হাতের টি থাকলে তোমার হচ্ছে কি লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, ছোট হাতের টি তোমার থাকলে খাটো বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এবং প্রথম বংশধরের ক্ষেত্রে F1 এবং দ্বিতীয় বংশধরের ক্ষেত্রে তোমার হচ্ছে কি F2 বোঝাবে। তো এটাই তোমার এগুলো আমরা মুখস্থ করে নেব। এই পার্টটা থেকে আমরা এখানে তোমার হচ্ছে কি মুখস্থ করে নেব। জাস্ট এনটিকে অর্থাৎ নাইস টু নো আর ট্রু ফলসের জন্য তুমি জেনে নিতে পারো। তারপর আমরা কি নেক্সট আমরা কি পেজে আমরা চলে আসি, যে তোমার ওই যে বললাম না যে মনোহাবিট করেছে তোমার হচ্ছে কতগুলো ইয়াও দেওয়া আছে, তোমার কাজ দেওয়া আছে এবং সূত্র দেওয়া আছে। তো এটা তোমার হচ্ছে কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এই পয়েন্টটা তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য তোমার এগুলো তোমার চলে আসতে পারে, সিকিউর জন্য তোমার হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট এগুলা। তো সিকিউর জন্য আমরা সুন্দরভাবে আমরা কি করবো ভাইয়া সুন্দরভাবে কভার করে দেবে। তার সাথে তোমার এটা তোমার তার সাথে তোমার কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই পার্টটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য চলে আসতে পারে। যে তোমার বলবে যে তোমার F1 F2 তারপর তোমার টি বড় হাতে টি ছোট হাতে টি এগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়, এগুলোকে ওই সব দ্বারা প্রকাশ করা হয়। ভাইয়া পড়াই দিল যে যদি তোমার পিতামাতা থেকে আমি যদি একটা খাটো এবং একটা যদি তোমার কি লম্বা যদি জিন নেই, সেখান থেকে তোমার সেখানে যদি আমি যদি ক্রস ঘটাই, সেখানে তোমার জিনোটাইপ আমরা দুই ধরনের জিনোটাইপ পাবো। একটা জিনোটাইপ তোমার কি জিনোটাইপ বড় হাতের টি পাবো, ঠিক আছে না? বড় হাতের টি লম্বা একটা নিলাম, একটা খাটো নিলাম। সেখানে যদি সংকরণ করানো হয় তাহলে তোমার কি প্রথম বংশধরের ক্ষেত্রে সেখান থেকে তোমার কি একটা টি তোমার চলে আসবে আর ছোট একটা টি চলে আসবে। সেখানে সংকরণ করে তোমার কি ছোট হাতের টি এবং বড় হাতের টি এবং ছোট হাতের টি চলে আসলো, যেটা তোমার কি লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, ঠিক আছে? লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, অর্থাৎ সকল উদ্ভিদটা হবে কি লম্বা। যদি কোনো তোমার যে অপশন যদি দেওয়া থাকে বড় হাতের টি ছোট হাতের টি যদি থাকে তাহলে তোমার লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে না খাটো বৈশিষ্ট্য প্রকাশ পাবে, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তারপর নেক্সট বলছে যে এই লম্বা বৈশিষ্ট্য তোমার কি এই একটা লম্বা বৈশিষ্ট্য যদি আমি নিই আরেকবার যদি লম্বা বৈশিষ্ট্য নিই তাহলে সেখান থেকে জিনোটাইপের অনুপাত হবে তোমার কি বড় হাতের টি ছোট হাতের টি বড় হাতের টি ছোট হাতের টি। সেখানে যদি আমরা যদি সংকরণ ঘটাই তাহলে তোমার সেখান থেকে তোমার বড় হাতের একটা টি চলে আসবে, ছোট হাতের একটা টি চলে আসবে, এবং এই পার্টটা থেকে বড় হাতের একটা টি ছোট হাতের টি একটা চলে আসবে। সেখান থেকে আমরা যদি তোমার সংকরণ ঘটাই তাহলে এই টি এর সাথে এই টি যুক্ত হবে, সেখানে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তারপর তোমার এই টি এর সাথে তোমার কি আবার এই টি এর সাথে তোমার এই টি গুণ হবে, আবার তোমার একটা তোমার লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আবার যদি ছোট টি যদি এরকম করে কম তোমার কি গুণ করি তাহলে তোমার একটা তোমার লম্বা টি একটা ছোট টি আর একটা লাস্ট মোমেন্টে চলে আসবে কি ছোট টি। তাহলে এখানে তোমার কি তিনটা হচ্ছে তোমার কি লম্বা, তিনটা আমরা লম্বা পাবো আর একটা শুধুমাত্র পাবো ছোট। এই যে তোমার যদি ছোট টি থাকে তাহলে সেটা আমরা কি পাবো ছোট পাবো। তাহলে এই পার্টটা থেকে আমরা প্রথম অর্থাৎ দ্বিতীয় জেনারেশন থেকে আমরা কি তিনটা লম্বা পাইলাম, তাহলে তিনটা লম্বা পাইলাম এবং একটা লম্বা পাইলাম, তাই এর অনুপাত হয়েছে তোমার কি 3:1, অর্থাৎ তিনটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে এবং একটা হচ্ছে খাটো বৈশিষ্ট্য প্রকাশ পাবে, অর্থাৎ এখান থেকে আমরা 3:1 অনুপাত আমরা লিখতে পারি। তাহলে এই পয়েন্টটা তোমার কি করতে হবে, এই পয়েন্টটা সুন্দরভাবে তোমার কি খাতায় বারবার প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ কি বা খাতায় বারবার প্র্যাকটিস করতে হবে, কেননা এটা সিকিউতে ভেরি ইম্পর্টেন্ট চলে আসবে, ঠিক আছে না? তো প্রথম বংশধরের ক্ষেত্রে যদি আমি ছোট একটা বড় হাতের টি তোমার ছোট টি এবং বড় টি যদি নেই, সেখান থেকে জেনারেশন যেখানে যদি সংকরণ করার পর যদি চলে আসি তাহলে সেখানে তোমার কি জাস্ট একটা লম্বা তৈরি হবে। দ্বিতীয় জেনারেশনের ক্ষেত্রে যদি আমি যদি কি দুইটা যদি লম্বা তোমার জিনোটাইপ নেই তাহলে সেখানে তোমার তিনটা লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে এবং একটা খাটো বৈশিষ্ট্য প্রকাশ পাবে। সেখান থেকে বলা যায় যে তোমার কি মানে মনোহাইব্রিড ক্রুজের ক্ষেত্রে তার অনুপাত হচ্ছে 3:1, তাহলে অর্থাৎ কি 3:1 লেখা যায়। তো এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখানে তোমার বাংলাটা সুন্দরভাবে দেওয়া আছে, জাস্ট রিডিং পড়লে হয়ে যাবে, তাও আমি পড়াই দিচ্ছি, সমস্যা নেই। মেন্ডেলের মধ্যে প্রতিটি বৈশিষ্ট্যের জন্য দুটি ফ্যাক্টর নির্দিষ্ট, তাই লম্বা গাছের জিনোটাইপ হচ্ছে বড় হাতের টি এবং খাটো তোমার সেই জিনোটাইপ হচ্ছে ছোট হাতের টি। আমরা যেটাই বললাম যে জননকোষ সৃষ্টির সময় ফ্যাক্টরগুলো পৃথক হয়ে যায়, অতএব লম্বা গাছের জন্য জননকোষের ফ্যাক্টর হচ্ছে টি, খাটোর জন্য হচ্ছে ছোট টি, ঠিক আছে না? প্রথম সংকর পুরুষ F1 জনুতে রেণু বা ডিম্বকের মিশ্রণের ফলে সৃষ্টি বংশধর
বংশধরদের তোমার সে সকলেই লম্বা বৈশিষ্ট্য প্রদর্শন করে, যেটা আমরা পড়ে আসলাম যে তোমার সে বড় হাতের টি একটা আর যদি ছোট হাতের টি যদি একটা যদি থাকে তাহলে সেটা কি পরস্পর কি হবে, পরস্পর লম্বা হবে, ঠিক আছে না। আর যদি তোমার এইটি যদি থাকে তাহলে সবসময় কি হবে, খাটো হবে, অর্থাৎ স্মল টাইপের তোমার সে কিছুটা সম্পূর্ণ হবে। তারপর এখান থেকে এতটুকু পড়লাম যে প্রথম সংখ্যা বললাম যে এখানে বড় টি ফ্যাক্টর টি প্রকট এবং টি হচ্ছে প্রচ্ছন্ন, অর্থাৎ যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে কি প্রকট, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়নি সেটা হচ্ছে প্রচ্ছন্ন। এখানে বড় টিটা প্রকাশ পেয়েছে তাই হচ্ছে তোমার সে কি এটাকে বলা হয় প্রকট, আর যেটা প্রকাশ পায়নি সেটা হচ্ছে প্রচ্ছন্ন বলা হয়, ঠিক আছে। তারপর অন্তঃপর F1 জনিতে বংশধরের মধ্যে সংকর ঘটানো হলো, যেহেতু এরা দুই ধরনের ফ্যাক্টর বহন করে তাই জননকোষ সৃষ্টির সময় অর্ধেক জননকোষ টি এবং অর্ধেক জননকোষ ছোট টি ফ্যাক্টরে প্রবেশ করবে। ভালো কথা, রিডিং পড়বা। তারপর হচ্ছে কি দ্বিতীয় তোমার হচ্ছে ইয়াতে চলে যায় যে দ্বিতীয় সংকর পুরুষের F2 জনুতে 3টি লম্বা এবং একটি খাটো প্রকাশ পেয়েছে। আমরা পড়ে আসলাম যে 3টি লম্বা পাইছি, একটি খাটো পাইছি। এসব ফিনোটাইপ অর্থাৎ বহিরাকৃত তোমার সাদৃশ্যের উপর ভিত্তি করে F2 জনুতে উৎপন্ন তোমার গাছের অনুপাত হবে 3:1, যেখানে 3টা হচ্ছে লম্বা এবং একটা হচ্ছে খাটো, তার উপর ডিপেন্ড করে তোমার অনুপাত দাঁড়ায় 3:1। F2 জনুতে সৃষ্ট মটরশুঁটি উদ্ভিদের জিনোটাইপের অনুপাত হবে তোমার কত হবে, 1:2:1 হবে। তো এই পয়েন্টটা তোমার মুখস্থ করতে হবে যে তোমার কি তার অনুপাত কত হবে, এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে, তার অনুপাত হবে 1:2:1। তো এটা আমরা কি করব, মুখস্থ করে নেব। তারপর এখানে বলছে ফলাফল দেখা যায় যে সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্য দুটি মিশ্রিত না হয়ে কেবল প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং গ্যামেট সৃষ্টির সময় প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন পৃথক পৃথক গ্যামেটে গমন করে। যেহেতু প্রতিটি গ্যামেট কেবল কোনো বৈশিষ্ট্যের একটি এলিল গ্রহণ করে সেহেতু এটি বিশুদ্ধ প্রকৃতি হয়। এর জন্য বিশুদ্ধ গ্যামেট এবং সূত্রটিকে জনন কোষে বিশুদ্ধতার সূত্র বলা হয়। তাহলে আমরা আগেই পড়েছিলাম যে তোমার কি প্রথম সূত্রকে বলা হয় জনন কোষে বিশুদ্ধতার সূত্র, আমরা তোমার কি মানে তোমার দ্বিতীয় সূত্র আমরা পড়ে আসলাম না, দ্বিতীয় সূত্র এখান থেকে তো পড়ে আসলাম যে তোমার স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্ডের সূত্র বলা হয় একে, আবার তোমার বিশুদ্ধতার সূত্র বলা হয় কোনটা, জনন কোষে বিশুদ্ধতার সূত্র বলা হয় তোমার মেন্ডেলের প্রথম সূত্রকে বলা হয়। তো এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা জানলাম, এগুলো জাস্ট সোকল তোমার রিডিং দিলে হয়ে যাবে, আর এই পার্টটা সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে সিকিউর জন্য, ঠিক আছে। তারপর আমরা নেক্সট টপিক আমরা চলে যাই। তাও যদি তোমার কনফিউশন থাকে, তাও যদি তোমার সমস্যা থাকে যে ভাইয়া বুঝি নাই আরেকবার বুঝাই দেন, তাহলে অবশ্যই আমি বুঝাই দেবো, জাস্ট তুমি আগে খালি ক্লাসটা করো, যদি সমস্যা থাকে বা প্রবলেম থাকে ভাইয়াকে সুন্দরভাবে জানাবা। তারপর আমরা চলে আসলাম যে প্রাণীর বংশগতিতে মেন্ডেলের প্রথম সূত্র তোমার কি অনুসরণ সূত্রে চলে আসি। সংকরকে বলা হয় হাইব্রিড, জীবের বিপরীত বৈশিষ্ট্যের ভেক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেট প্রবেশ করে। জাস্ট গো ফর রিডিং, এটা আহামরি ইম্পর্টেন্ট আমাদের জন্য না, ঠিক আছে। বলছে জিনতাত্ত্বিক ব্যাখ্যা, অর্থাৎ গিনিপিগ কালো বর্ণের জন্য দায়ী জিনকে তোমার কি বড় হাতের বি এবং বাদামি বর্ণের জন্য দায়ী জিনকে ছোট হাতের তোমার কি দ্বারা প্রকাশ করা হয়েছে। সেটা তোমার ট্রু ফলসে আসতে পারে, এখান থেকে ট্রু ফলসে যদি আসে তাহলে আসবে যে গিনিপিগের কালো বর্ণের কে কি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের বি দ্বারা প্রকাশ করা হয় এবং বাদামি বর্ণকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ বিশুদ্ধ তোমার কি কালো বর্ণের গিনিপিগের জিনোটাইপ হবে বিবি এবং বিশুদ্ধ বাদামি বর্ণের তোমার কি জিনোটাইপ হবে ছোট বিবি, ঠিক আছে না। তাহলে একটি হোমোজাইগাস বা বিশুদ্ধ কালো হবে বড় হাতের বিবি বর্ণের স্ত্রী গিনিপিগের সাথে অপর একটি বিশুদ্ধ বাদামি বর্ণের তোমার কি ছোট হাতের বিবি তোমার কি গিনিপিগের সংকরণ ঘটলে F1 জনিতের তোমার কি জনিতের সকল আপত্য গিনিপিগের বর্ণই হবে কালো। তাহলে প্রথমটা হবে তোমার কি কালো, ঠিক আছে না। সেখানে তোমার কি যে দেখো তোমার কি একটি যদি আমি কালো বর্ণের গিনিপিগ নেই এবং বাদামি বর্ণের গিনিপিগ নেই, সেখানে সংকরণ যদি ঘটি তাহলে F1 জনিতে তোমার কি সর্বদা তোমার কালোই পাওয়া যাবে। এটা তোমার কি পাওয়া যাবে, তোমার কালো পাওয়া যাবে, যে তোমার যে স্ত্রীতেও তোমার বড় হাতের বি ছোট হাতের বড় হাতের বি এবং ছোট হাতের বি পাওয়া যাবে এবং পুরুষের ক্ষেত্রেও একই সেম কাহিনী পাওয়া যাবে, অর্থাৎ সেখানে কালো বর্ণের তোমার কি মানে তোমার জিনোটাইপ উৎপন্ন হবে, ঠিক আছে। এখান থেকে এতটুকু বলছে। তারপর এখানে বলছে যে কালো বর্ণের তোমার কি এলিল বি বড় হাতের বি বাদামি বর্ণের এলিল ছোট হাতের বি এর ওপর একটি প্রকট গুণসম্পূর্ণ উভয় জিন দীর্ঘকালে একসঙ্গে থাকলেও বিনষ্ট বা একীভূত হয়ে যায় না, বরং স্বকীয়তার বজায় রেখে অখণ্ড রাখে। F2 জনুতে উৎপন্ন আপত্য গিনিপিগের মধ্যে 3টি কালো এবং একটি বাদামি বর্ণের গিনিপিগ সৃষ্টি হয়। তাহলে কয়টি কালো সৃষ্টি হতে পারে, 3টি বাদামি তোমার কি কালো বর্ণের গিনিপিগ এবং একটি বাদামি বর্ণের গিনিপিগ সৃষ্টি হতে পারে, যেখানে F2 জনুতে তোমার গিনিপিগের তোমার কালো এবং বাদামি অনুপাত হবে 3:1। তো তোমার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে তোমার কালো বর্ণের বাদামি এবং তোমার হালকা তোমার কালো বর্ণের গিনিপিগ এবং বাদামি বর্ণের গিনিপিগ যদি আমি সংকরণ ঘটাই তাহলে তোমার লাস্ট মুভমেন্টে তোমার অনুপাতের সংখ্যা দাঁড়াবে কত, লাস্ট মুভমেন্টে অনুপাতের সংখ্যা দাঁড়াবে তোমার কি 3:1। তো এটা আমরা মুখস্থ করে নেব। আমরা চিত্র সুন্দরভাবে আমরা কি পরে পড়তেছি। দেখো এখানে এটা হচ্ছে লম্বা, এটা একটা পাইলাম, তারপর এটাও লম্বা হবে, এটাও লম্বা হবে এবং লাস্ট মুভমেন্টে তোমার এটা হবে খাটো। তো এখানে লম্বা হচ্ছে 3টা, খাটো হচ্ছে একটা, তো যেখানে তোমার অনুপাত দাঁড়ায় 3:1, ঠিক আছে না। এখানে বলছে যে তোমার F2 জনিতে তোমার এখানে বলছে ফিনোটাইপ অনুপাত তোমার 3টি এবং সেটা কালো থাকতে পারে এবং একটি
বাদামি থাকতে পারে, যেখানে তোমার অনুপাত দ্বারা 3:1, ঠিক আছে না। তো এই তোমার এই পার্টটা সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে। আর এইটা সবসময় প্র্যাকটিস করবা, এইগুলো মুখস্থ করে লাভ নাই, প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে নিবা, ঠিক আছে। তো এখান থেকে এভাবে কোশ্চেন আসতে পারে, জাস্ট বাকিটা তোমার রিডিং দিলে হয়ে যাবে। আর এখানে এটা তোমার সিকিউর জন্য তোমার তোমার সামথিং নিউ ইম্পর্টেন্ট, ঠিক আছে না। এটা আমরা কি করবো, সিকিউর জন্য আমরা SW করে নেব, ঠিক আছে। তো সুন্দরভাবে পড়লে তোমার কনফিউশন হয়ে যাবে না। অর্থাৎ যদি তোমার 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 কালো বর্ণের স্ত্রী গিনিপিক যদি আমি একটা নেই, ঠিক আছে না, আবার বাদামি বর্ণের যদি গিনিপিক যদি নেই, সেখানে সংকরণ ঘটাই, তাহলে তোমার কি একটি তোমার কি কালো বর্ণের বা তোমার গিনিপিকে উৎপাদন হবে। আবার যদি দ্বিতীয় জেনারেশনের ক্ষেত্রে যদি চলে আসি, কালো বর্ণের গিনিপিকেই যদি আমি সংকরণ ঘটাই, তাহলে সেখানে তোমার 3টি আমি কালো বর্ণের পাবো এবং একটি তোমার বাদামি বর্ণের পাবো। সেখানে তোমার অনুপাত দাঁড়াবে 3:1। ওখান থেকে আমরা এতটুকু বিবেচনা করতে পারি। তারপর আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র এবং স্বাধীনভাবে মেন্ডেলের সূত্র আমরা চলে আসি। যে মেন্ডেলের প্রথম সূত্রে আমরা দুইটা অপশন আমরা পাইলাম, একটা তোমার কি ফুলের ক্ষেত্রে আর একটা গিনিপিকের ক্ষেত্রে। ওই দুইটা সূত্র তোমার কি ভালোভাবে বুঝলে হয়ে যাবে। তারপরে কি দ্বিতীয় সূত্র চলে আসলাম। দ্বিতীয় সূত্রকে বলা হয় তোমার কি স্বাধীনভাবে মিলনের সূত্র। তাহলে অপর নামটা কি, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলা হয়। তাহলে এটা আমরা কি করবো, মুখস্থ করে নেব। কিসের জন্য মুখস্থ করে নেব, এমসিকিউর জন্য মুখস্থ করে নেব। এমসিকিউ থেকে তোমার শর্ট কোশ্চেন চলে আসতে পারে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বলা হয় কোনটিকে, অর্থাৎ স্বাধীনভাবে মিলনের সূত্রকে বলা হয়। সূত্রটা আরেকবার পড়ে নিই, যে বলছে 2 বা ততোধিক এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের সংকরণ ঘটলে প্রথম বংশধর কেবল তোমার কি প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। তাহলে কি প্রকট হবে না প্রচ্ছন্ন হবে, অবশ্যই কি প্রকট বৈশিষ্ট্য প্রকাশ হবে। তারপর বলছে কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেট প্রবেশ করবে। জাস্ট গো ফর রিডিং। প্রথমটা যাই দিচ্ছি, প্রথমটা পড়লে হয়ে যাবে। অন্যভাবে বলা যায় যে একটি জীবের 2 বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টরগুলো গ্যামেট সৃষ্টির সময় সম্পূর্ণ স্বাধীন বা মুক্তভাবে বিন্যস্ত করে। এ ব্যাপারে এক জোড়া অন্য জোড়ার উপর নির্ভরশীল, ঠিক আছে না, নির্ভরশীল হতে পারে না। এই সূত্র প্রমাণের জন্য মেন্ডেল 2 জোড়া বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য সম্পূর্ণ মটরশুঁটি উদ্ভিদের মধ্যে তোমার কি পরাগার সংযোজন ঘটান। 2 জোড়া বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি রেখে যে সংকরণ বা ক্রস ঘটানো হয় তাকে দ্বিলক্ষণ সংকরণ বা ডাই হাইব্রিড ক্রস বলে। তাহলে এই পার্টটা আমরা কি করব, সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেব। 2 জোড়া বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরণ ঘটানো হয় তাকে কি বলে, দ্বিলক্ষণ সংকরণ বলা হয় বা ডাই হাইব্রিড ক্রস বলানো হতে পারে। তো আমরা এই পার্টটা আমরা কি করব, সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেব। কিসের জন্য মুখস্থ করে নেব, এমসিকিউর জন্য মুখস্থ করে নেব, ওভারঅল ট্রু ফলসের জন্য মুখস্থ করে নেব। এবং তোমার শর্ট কোশ্চেনের সিকিউতে তোমার ক নাম্বার কোশ্চেন চলে আসতে পারে যে তোমার এই মনো হাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরণ কাকে বলে সেটা নিচে উল্লেখ করো। তাহলে সুন্দরভাবে দিতে পারবা না ভাইয়া পুরা? হ্যাঁ, অবশ্যই তোমরা কি দিতে পারবা। তারপর আমরা চলে আসি জিনতাত্ত্বিক ব্যাখ্যায় চলে আসি। জিনতাত্ত্বিক ব্যাখ্যায় তোমার যাওয়ার পর এখানে আমরা পড়লাম যে এমন দুটি শুদ্ধ লক্ষণযুক্ত তোমার কি মোটর গাছ তোমার নেওয়া হলো। অর্থাৎ সেখানে লক্ষণযুক্ত কি শুদ্ধ নেব আমরা। সেখানে মোটর গাছে তোমার বগির নাম হচ্ছে পাইজাম সিডিবাম, সেটা আগেই বলছিলাম, ইংলিশটা মুখস্থ করে নিবা। আর নেওয়া হলো যার একটি গোল এবং একটি হলুদ, ঠিক আছে না, বর্ণের বীজ এবং অন্যটি হচ্ছে কুঞ্চিত এবং সবুজ বর্ণের বীজ আমরা কি নিয়ে আমরা বিক্রিয়া করবো বা সংকলন করবো, ঠিক আছে না। ধরা যাক বীজের গোল লক্ষণের প্রতীক হচ্ছে আর। তাহলে বীজের গোল লক্ষণের প্রতীক তোমার কি দ্বারা করা এখানে হয়েছে, আর দ্বারা করা হয়েছে। কুঞ্চিতকে বলা হয় ছোট হার, হলুদকে বলা হয় বড় ওয়াই এবং তোমার সবুজকে বলা হয় ছোট ওয়াই। প্রথম বংশ F1 এবং দ্বিতীয় বংশ F2। যখন তুমি তোমার সিকিউ ক্ষেত্রে তুমি লেখা শুরু করবা তখন তোমার আগে পরিচয় দিয়ে লিখতে হবে। যদি সিকিউতে তুমি আগে লেখা শুরু যখন করবা তখন তোমার পরিচয় দিয়ে লেখা শুরু করতে হবে। তো সুন্দরভাবে কি করবা, আগে পরিচয়গুলো দিবা। যদি দাও তাহলে স্যার ইমপ্রেস হয়, তোমার বুঝবে যে এই ছেলে অথবা মেয়েটা বা এই স্টুডেন্টটা তোমার আসলেই পড়ছে, তোকে মার্ক দেওয়া যায়। মেন্ডেল এর মধ্যে প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য 2টি করে ফ্যাক্টর দায়ী। এর মানে তোমার অতএব গোল এবং হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে তোমার কি বড় আর বড় ওয়াই আসবে, ঠিক আছে না। এবং কঞ্চিত এবং সবুজ বর্ণের বীজযুক্ত তোমার জিনোটাইপ পাওয়া যাবে তোমার সবগুলোই ছোট আর ওয়াই পাওয়া যাবে। এখন এই তোমার এই দুইটা জিনোটাইপ তোমার কি তোমার সংকরণ করে তোমার কি তোমার F1 জন্যে তোমার সবগুলোই গোল হলুদ পাওয়া গেছে তোমার কি এবং পাওয়া গেছে এবং সেই সবগুলো গোল হলুদ তোমার কি সেটাকে তোমার কি সংকরণ আবার দ্বিতীয় জেনারেশন সংকরণ করে তোমার এই যে এই পার্টগুলো তোমার পাওয়া গেছে। তো এই পার্টগুলো সুন্দরভাবে কি করবে ভাইয়া, সুন্দরভাবে তোমার আর একটা ক্লাসে অর্থাৎ নেক্সট ক্লাসে, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি এই পার্টগুলো নিয়েই ব্যাখ্যা করবো। নেক্সট ক্লাসে আমরা কিভাবে এই ক্লাসগুলো তোমার কিভাবে এই তোমার এই মানগুলো থেকে এই মানগুলো আসলো, এই মানগুলো থেকে এই মানগুলো আসলো, সো সুন্দরভাবে নেক্সট ক্লাসে সুন্দরভাবে কি ভাইয়া তোমার কি বুঝাই দেবে। আর তোমার তোমার এই টপিকগুলো তোমার নেক্সট ক্লাসে আমি বুঝাই দেবো, সুন্দরভাবে তোমরা বুঝবা, সমস্যা নেই। পেন নেওয়ার কোনো দরকার নেই। আমরা আগে তোমার এমসিকিউ এবং তোমার কি এরিয়া মার্কিংটা শেষ করে নিই, ঠিক আছে। তো এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের মানে এটাও আমাদের তোমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, তোমার 100% ইম্পর্টেন্ট। তো এই টপিকটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমি কি এই টপিকটা তোমাদের বুঝাই দেবো, সমস্যা নেই। নেক্সট আমরা ক্লাসে বুঝাই দেবো। এখান থেকে এতটুকু
এতটুকু মুখস্থ করবা এমসিকিউর জন্য যে গোল হলুদ পাওয়া যায় 9টি, গোল সবুজ পাওয়া যায় 3টি, এবং গোল হলুদ পাওয়া যায় তোমার কি কঞ্চিত হলুদ পাওয়া যায় 3টি, এবং কঞ্চিত সবুজ পাওয়া যায় 1টি। সেখানে অনুপাত যদি দাঁড়ায় তাহলে 3 অনুপাত 9 অনুপাত 3 অনুপাত 3 অনুপাত 1 পাওয়া যায়। তো এটা 10 স্টার ইম্পর্টেন্ট। তো এটাও এমসিকিউর জন্য কি পড়বো, এমসিকিউর জন্য আমরা মুখস্থ করে নেব, এটাও 10 স্টার ইম্পর্টেন্ট। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে মনো হাইব্রিড কোর্স ডাই হাইব্রিড কোর্সের ক্ষেত্রে তোমার অনুপাত কত হবে, 9 অনুপাত 3 অনুপাত 3 অনুপাত 1 হবে। তো এখান থেকে আমরা কি এতটুকু সম্পর্কে আমরা কি করলাম, আলোচনা করলাম, ঠিক আছে। তারপর তোমার নেক্সট টপিকে তোমার এগুলাই দেওয়া আছে। তো নেক্সট টপিকে এইসব সম্পর্কে আমরা কি করব, নেক্সট টপিকে নেক্সট ক্লাসে আমরা অবশ্যই এইসব সম্পর্কে আমরা কি এই টপিক সম্পর্কে আমরা অবশ্যই কি আলোচনা করব। তো তোমরা সুন্দরভাবে কি করবা, তুমি সুন্দরভাবে যতটুকু পড়লাম আজকে ততটুকুই তোমরা কি করবা, কভার আপ করে নিবা, এবং যতটুকু প্রবলেম থাকুক না কেন আমরা নেক্সট ক্লাসে আমরা এইগুলো ধরায় আমরা কি সম্পূর্ণটাই আমরা শেষ করে দেবো, ঠিক আছে। তো আজকে এতটুকুই, তোমরা সুন্দরভাবে বইটা দাগায় নাও। আজকে এতটুকুই ক্লাস থেকে, আমরা নেক্সট ক্লাসে সুন্দরভাবে কোন জিনোটাইপ থেকে কোনগুলো আসলো, কোথা থেকে কোথা না আসলো সুন্দরভাবে পড়াই দেবে। তোমাদের কোনো পেন নেওয়ার কোনো দরকার নাই, তোমরা সুন্দরভাবে খালি ক্লাসটা করো, এমসিকিউর জন্য এবং শর্ট কোশ্চেনের জন্য করো, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকুই রাখলাম। হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা মানে তোমার কি ধৈর্য সহকারে করার জন্য, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা সুন্দরভাবে কভার করে নেব, সমস্যা নেই ইনশাল্লাহ। আজকে এতটুকুই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।